নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কয়লা প্রকল্প বাস্তবায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়া হলো দুর্গাপুর ব্লক ও বিএলআরও অফিসে। সাংসদ তহবিল থেকে অনুষ্ঠান ভবন তৈরির চাবির দায়িত্বে এবার প্রশাসন। ধান কেনার সময় ওজনে কম ধান দেখানোর অভিযোগ উঠল ধান্য ব্যবসায়ীর বিরুদ্ধে সিউড়িতে। 15ই আগস্টের মধ্যে 150টি চারাগাছ রোপণের লক্ষ্যে শুরু বৃক্ষরোপণ অভিযান। ডিড রাইটার ও উকিলদের কর্মবিরতি পালন মুরারোয়ে। স্বনির্ভর গোষ্ঠীর আনন্দধারায় কর্মরত মহিলাদের স্মারকলিপি সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের লোবা এলাকায় খাগড়া জয়দেব কয়লা প্রকল্প বাস্তবায়নের জন্য নতুন সরকারের মুখ্যমন্ত্রীকে গণস্বাক্ষরিত আবেদনপত্র পাঠাবে লোবা কৃষি জমি রক্ষা কমিটি। সেই আবেদনপত্র এবার দুবরাজপুর ব্লক অফিস ও বিএলআরও অফিসে জমা দিলেন লোবা কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা। তাদের আশা, নতুন সরকার অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার রাজ্যের ক্ষমতা আসায় শিল্পের সম্ভাবনা দেখছেন কৃষি জমি রক্ষা কমিটি। তারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব সরকারিভাবে কয়লা শিল্প হোক। পাশাপাশি কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে আবেদন, লোবা আন্দোলনের সময় তিনি সবসময় ছিলেন, এলাকায় শিল্প যেন তিনি হস্তক্ষেপ করেন। কমিটির আরও দাবি, আমাদের এলাকার প্রস্তাবিত কয়লা শিল্পটি দীর্ঘদিন ধরে বাস্তবায়নে দোরগোড়ায় থাকা সত্ত্বেও পূর্ণতা পায়নি। এই অঞ্চলের মানুষ শিল্প চায় এবং বিশ্বাস করে যে এখানে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। আমরা এও বিশ্বাস করি যে এই প্রকল্প বাস্তবায়িত হলে এই অঞ্চল বীরভূম তথা পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন হবে। আমরা শিল্পের জন্য জমি ও অন্যান্য সব রকম সহযোগিতা করতে প্রস্তুত, যাতে স্বপ্নের পশ্চিমবঙ্গ গড়ে ওঠে। আমরা শুধু উপযুক্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের সুনির্দিষ্ট রূপরেখার আশায় রয়েছে। এদিন লোবা জমি রক্ষা কমিটির তরফ থেকে আরও জানানো হয়, আমরা আবেদন রেখেছি যে যত তাড়াতাড়ি হোক আমাদের শিল্পটা, আমাদের এইখানে লোবায় শিল্প হয়, এবং তার জন্য আমরা গণস্বাক্ষরের মাধ্যমে একটা চিঠি করেছি মুখ্যমন্ত্রীকে। এবং শুধু মুখ্যমন্ত্রী নয়, আমাদের এমএলএ সাহেব এবং সমস্ত জায়গায় আমরা চিঠিটা করেছি। এবং আমরা সেই জন্যে এই বিডিও সাহেবের কাছে এসেছিলাম, ওনার কাছে ওই মুখ্যমন্ত্রীর প্রতিলিপি একটা দেওয়ার জন্য। এবং বিডিও সাহেব নেই এবং জয়েন্ট বিডিও সাহেব আমাদেরকে যথেষ্টভাবে বললেন যে আমরা যতটা পারবো হেল্প করব। শুনে খুব ভালো লাগলো। আমাদের এলাকায় শিল্প চাইছি আমরা, এবং শিল্প হোক, কর্মসংস্থান হোক এবং সরকারিভাবে শিল্প হোক। হ্যাঁ, এই এলাকায় প্রচুর গরিব মানুষ আছে, আপনারাও জানেন। আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি এবং প্রত্যেকটা মানুষের জন্য, এবং আমরা প্রথম থেকেই আমাদের দাবি আমরা শিল্প করব, কিন্তু হাত কেউ বাড়িয়ে দিচ্ছে না। হ্যাঁ, তার জন্য আমরা বারবার একটাই কথা বলছি, আপনারা দয়া করে এই খবরটা করুন। আমরা শিল্প বিরোধী নই, শিল্প চাই, স্বচ্ছতা, উদ্ভাসন চাই, কর্মসংস্থান চাই, এগুলোতে চাই। 11-12টা গ্রাম উঠে যাবে, যেগুলোর জন্য আমাদের ওই 2014 সালে ডিভিসি এসেছিল। ডিভিসি অনেকটাই কাজ এগিয়ে দিয়েছিল এবং পুনর্বাসনের জায়গাও ঠিক করা আছে। হ্যাঁ, সব কিছু করা আছে। সরকারের সদিচ্ছা থাকলে আমাদের লোবায় সবচেয়ে কাছে কয়লা আছে, এবং মানে 150 মিটারের মধ্যে কয়লা আছে, এবং এমন এমন জায়গা আছে যেখানে 30 ফুট, 40 ফুট, 25 ফুটের মধ্যে কয়লা আছে, এবং উপযুক্ত বালি থেকে আরম্ভ করে সব আছে। 37টা র মেটেরিয়ালস আছে, গ্রেফাইট আছে। হ্যাঁ, এই শিল্পটা যদি হয়, আমার মনে হয় গোটা পশ্চিমবাংলার একটা আর্থিক উন্নয়ন হবে, আর আমার দুর্গাপুর ব্লক বা বীরভূম জেলার একটা আলাদাভাবে আর্থিক উন্নয়ন হবে, কর্মসংস্থান। চিঠিতে লেখা আছে আমরা শিল্প বিরোধী নয়, শিল্প চাই। আর ওইখানে একটা বেআইনিভাবে অফিস চলছে, সেই অফিসটা অবিলম্বে বন্ধ হোক। হ্যাঁ, এবং ডিএম সাহেবের মাধ্যমে আমাদের যে আগে যেমন হতো সেইভাবে মুখ্যমন্ত্রী আদেশ করুক, সেভাবে আমরা বুঝবো। এবং সরকারি সংস্থা, যে কোনো সরকারি সংস্থা এসে পরে আমাদের কয়লা খনি করুক, আমরা একদম প্রস্তুত। যে কোনো টাইম আমরা শিল্পের জন্য রেডি আছি। কোনো রকম কিছু না, কোনো কিছুই হয়নি এখনো পর্যন্ত। এবার নতুন সরকার এসছে, আমরা আশাবাদী নতুন সরকারের কাছে যেন আমাদের যত দ্রুত শিল্পটা আরম্ভ। ব্যাপারটা হচ্ছে, এখন যে নতুন যে কয়লা খনি, যেটা নেক্সট টেন্ডারটা হয়েছে আগে ডিবিসির বাদ দিয়ে, এখন প্রায় এইখান থেকে মানে লোবা মানে জোবলাই থেকে সোহম বাবার আশ্রম অব্দি, মানে কোটা শীর্ষে এইগুলো সব কিছু
এইগুলো সব গ্রামগুলো উঠে যাবে। কেউ জানে না আমাদের কাছে ম্যাপ ড্রয়িং ট্রয়িংগুলো আছে নতুন। তারা মানুষকে টোটাল অন্ধকারে রেখে এখন যে আমাদের যে এমটা কোম্পানির যে জমি কিনেছিল অবৈধভাবে 700 একর জমি, সেই জমিটা ওরা লিজে নিয়ে নিয়েছে এবং কিছু জমি ওরা কিনেছে। ওনারা যে এই কোম্পানি কিভাবে জমি কিনলো, কোল মাইন্স অ্যাক্ট দেখালো না, কিছু না, মানুষের সঙ্গে কোনো কথা বললো না, একটা দোকান ঘর খুলে বসে আছে। মানুষের অর্থের মানে কি বলবো, মানে কিছু গরিব মানুষের আর্থিক অভাবের জন্য কিছু জমি জায়গা পাচ্ছে। কত করে জায়গার দাম দিচ্ছে এরা? ও কোনো ঠিক নাই, কারোর কাছে 20 লাখ, কারোর কাছে 15 লাখ, প্রথম দিকে 15 লাখ 14 লাখে কিনেছে, তারপরে 24 লাখেও কিনেছে, 20 লাখেও কিনেছে, 22 লাখেও কিনেছে। নতুন মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন রাখবেন? আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমাদের শিল্পটা যেন দ্রুত হয়, হ্যাঁ, এবং আমরা শিল্পের জন্য রেডি। মানে কি মনে করছেন, ডবল ইঞ্জিন সরকার বলে শিল্পটা হবে বলে মনে করছেন? অতি অবশ্যই ডবল ইঞ্জিন সরকার এবং শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, এবং আমাদের সবচেয়ে বড় ব্যাপার হলো শ্রমিক ভট্টাচার্য মহাশয়, যিনি লোবা এসেছিলেন এবং আমাদের আন্দোলনের পাশে সব সময় ছিলেন। হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের কাছেও আমাদের আবেদন, আমাদের শিল্পটা যেন দয়া করে আমাদের এলাকায় শিল্প যেন উনি একটু হস্তক্ষেপ করেন। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে খগেয়া পুকুর পাড়ে যে সাংসদ তহবিল থেকে অনুষ্ঠান ভবন করা হয় এবং ওই অনুষ্ঠান ভবনের গা ঘেঁষেছিল যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয় পরিণত হয় যুব সংঘে। এখন দেখতে পাওয়া যাচ্ছে যুব সংঘ কথাটি মুছে ফেলা হয়েছে এবং গোটা ভবনটির উপরের দিকটা গেরুয়া রং করা হয়েছে এবং জানা যাচ্ছে দুবরাজপুর পৌরসভার আধিকারিক ওই ভবনের চাবি হাতে নিয়েছেন। জায়গা হস্তান্তর না করে দুবরাজপুর পৌরসভা তৃণমূল পরিচালিত বোর্ড কীভাবে সাংসদ তহবিলের অর্থ খরচ করে অনুষ্ঠান ভবন গড়ে তুললেন এবং তার গা ঘেঁষে কীভাবে তৈরি হলো যুব তৃণমূল কংগ্রেস কার্যালয় এবং পরে সেটি মুছে দিয়ে তৈরি হলো যুব সংঘ, এমনই অনেক প্রশ্নের উত্তর খুঁজছেন দুবরাজপুর পৌরসভার আধিকারিকরা। এদিন বিজেপির দুবরাজপুর শহর মণ্ডল সভাপতি দেবজ্যোতি সিংহ বলেন, কালার কি করা হয়েছে সেটা বিষয় নয়, গেরুয়া কালার তো ভালোই, গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক, কালারটা কোনো ম্যাটার করে না, ম্যাটার হলো দুর্নীতি। সেই টাইমে তৃণমূল সরকার কোনো স্টেপ নেয়নি। বর্তমান প্রশাসনিক আধিকারিকরা দুর্নীতির কোনো বিষয় পেয়েছেন এবং চাবি হ্যান্ড ওভার করেছেন। এদিন তিনি আরও জানান, দেখুন, কালার কি করা হয়েছে সেটা বিষয় না, আর গেরুয়া কালার তো ভালোই, গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক, তো কালারটা কোনো ম্যাটার করে না। তবে ম্যাটার হচ্ছে দুর্নীতি হয়েছিল, সেই টাইমে স্টেপ সেই সরকার বা সেই বোর্ড নেয়নি। আজ প্রশাসনিক অধ্যক্ষ বসেছেন এবং উনি এটা নিয়ে ইনকোয়ারি করছেন। উনি পেয়েছেন যে এটার ওপর দুর্নীতি হয়েছিল, তাই তিনি চাবিটা হ্যান্ড ওভার করিয়েছেন এবং সেটাকে অনুষ্ঠান ভবন হিসাবেই মানুষের কাছে তুলে দিয়েছেন। রংটা যেহেতু পৌরসভার কাছে চাবি আছে, কন্ট্রাক্টরের থ্রুতে পৌরসভা যেটা ভালো বুঝেছে করেছে, রং কোনো ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে দুর্নীতি না সেটা সঠিকভাবে হয়েছিল। এটা দুর্নীতি হয়েছিল, সেটা মানুষের কাছে আজ পরিষ্কার। রং গেরুয়া রং হয়েছে বলেই যে মানে সংগঠনের দিক দিয়ে করা হয়েছে সেটা কিছু নয়। গেরুয়া রং ভালো, গেরুয়া রং ত্যাগের প্রতীক। তৎকালীন সরকার যখন ছিল, বোর্ড যখন ছিল, তৃণমূলের বোর্ড ছিল, এরা মানেই দুর্নীতি। তারা চেয়েছিল এটাকে ধামাচাপা দেওয়ার, একটা যুব সংঘ নাম দিয়ে পাড়ার মধ্যে একটা বিভেদ তৈরি করার, যাতে কোনো রকমভাবে যুবকরা এটাতে পথভ্রষ্ট হয়ে একটা আইনের অন্য নিয়ে হাতে তুলে নেয়। তাই তারা এই চালটা চেলেছিল, কিন্তু সেই চালে বিফল হয়েছে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। ধান কেনার সময় ওজনে কম ধান দেখানোর অভিযোগ উঠল বীরভূম জেলার সিউড়ির গাংটে গ্রামে। এক ধান্য ব্যবসায়ীকে মারধর ও আটকে রাখা হয় ক্লাব ঘরে। জানা গিয়েছে প্রতি বছরের মতো এবছরও বোলপুরের ওই ধান ব্যবসায়ী রাজু প্রামাণিক ধান কেনা শুরু করেন সিউড়ির গাংটে গ্রামে চাষিদের কাছে। গত সপ্তাহে ধান দেওয়ার সময় চাষিদের ওজনের মাপ নিয়ে সন্দেহ হয়। 19 জুন শুক্রবার সকালে যখন ধান নিতে আসে ওই ধান্য ব্যবসায়ী, তখন তারা ব্যবসায়ীর কাছে ওজনের পর সেই ধান অন্য জায়গায় মাপ করলে বোঝা যায় ব্যবসায়ী কম ওজন দেখাচ্ছে। তখন ওই চাষিদের বিক্ষোভ শুরু হয়, ধান্য ব্যবসায়ীকে মারধর করা হয়। শুধু তাই নয়, স্থানীয় একটি ক্লাবে ধান্য ব্যবসায়ীকে আটকে রাখা হয়। চাষিদের দাবি, এতদিন ধরে যে পরিমাণ কম ওজন দেখিয়ে ধান আত্মসাৎ করেছে তার টাকা মিটিয়ে দিলেই ছেড়ে দেওয়া হবে ওই ব্যবসায়ীকে। এই ঘটনায় ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ। এদিন অভিযোগকারী চাষি শান্তি হাজরা জানান,
আমাদের গ্রামে ধান চুরি করে করে নিয়ে যায় বস্তা প্রতি 12 কেজি 14 কেজি করে নিয়ে নেয়। তা আজকে সেই প্রমাণটা পেয়ে গেলাম। আজকে ওপেন ধান ওজন করে রেখেছিল, ওজন করে সেই বস্তা আমি যখন ট্রাই করতে যাই সেই বস্তা আমার কাটা দেখা যাচ্ছে 66 কেজি আর ওর কাটা দেখা যাচ্ছে 55 কেজি। আগে করেছে আমার যেদিন করেছিল সেদিন আমি ওকে ধরতে পারি নাই, সেইটা সন্দেহজনক ভাবে আমি আজকে ওকে ধরলাম। আজকে ওর কাটা থেকে আমি 55 কেজি ধান মেপে নিয়েছি, আমার কাটা দুজন করেছি 66 কেজি হয়েছে। তার ফের আবার কিছুক্ষণ পরে ওর কাটা চাপিয়েছি, সেটাও 66 কেজি দেখতে পেয়েছি। মানে এরকম করে অনেকজন অনেকদিন ধরে আমাদের গ্রামে সব মিলিয়ে রাখছে। এখন আমাদের যে সমস্ত টাকা পয়সা নিয়েছে, আমাদের কুইন্টাল প্রতি যে ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতি টাকাটা আমাদেরকে পেমেন্ট করে দিয়ে যাক, তাহলেও ছাড়া পেয়ে যাবে। আমাদের তো পরিশ্রমের ধন, আমরা অনেক কষ্ট করে চাষ করেছি, তাহলে আমার যে কষ্ট বাইরে পার্টি ধান কালেকশন করে ধান আমাদের গ্রামে দুটো ছেলে আছে, সেই ছেলেগুলো এর সঙ্গে আছে, মাঠ পথে ধান নিয়ে যায়। ক্লাবে ওটা ধান মালিক যে চোর, যে যার গাড়ি নাম আমি জানি না, আমি নাম জানি না। রাজু পরমাণিক আর যে আমাদের গ্রামের দুজনা দালাল আমার নাম শান্তি হাজরা। হ্যাঁ আমি দিয়েছি পরশুদিন, আমি ধরতে পারি না ওকে। আজকে সেটা ধরার জন্য আমি প্রস্তুত ছিলাম যে চোরকে চোর না ধরা পর্যন্ত চোর বলা যাবে না, তাই ধরার পরে ওকে চোর বলছে। দালাল আছে এখানে, হ্যাঁ দুটো দালাল আছে। অন্যদিকে অভিযুক্ত ধান ব্যবসায়ী রাজু প্রামাণিক বলেন, মিথ্যা জন্য আমাদের এখানে 26 কোল্ডে 7 কেজি ধান লিখেছি, বেশি ধান লিখে দিচ্ছে, বেশি ধান লিখে দিচ্ছে মিথ্যা করে। 55 কেজি ধান হয়েছে, ধান কেটে পড়ে গিয়েছিল, সেই ধান সাবাই ধান ভরে দিচ্ছে, ওই 10 কেজি ধান বেশি আছে, ওই জন্য আটকে রাখছে। ওই 10 কেজি ধান বেশি আছে তোমার কাটাতে, এই জন্য আটকে রেখেছে, মারধর করেছে। না 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 কিচ্ছু না, আমাদের টিয়ার করুক গাড়ি, ধান 3 জন আমার ধান লেগে আছে, টিয়ার করুক। আমি অনেকদিন থেকে নিচ্ছি। হঠাৎ ওদের মনে কিছু হয়েছে কি জানি না, সরকারি গাড়ি কি করে গেছে, নিয়ে এসে বলছে যে ধান চুরি করছে। আজকে কতজন চাষির কাছে ধান নিয়েছে? একজন দুজন কাছে নিয়েছি, 3 জনের কাছে নিচ্ছিলাম না। সঠিক ওজন, কম্পিউটার কাটা সঠিক ওজন। তাহলে আপনাকে ধরলো, ওই ধরলে মিথ্যা করে হচ্ছে। ওই তো আমি এখানে 26 কোল্ডে 37 কেজি ধান নিয়েছি, 50,000 টাকা মিটুছি, 100 টাকা জল পানি লেবাতে কাটলাম, আমাকে বলছি 32 কোল্ডে ধান। বলছি যে কত বছর ধরে ধান নিচ্ছেন আপনি? গাড়ি ধান নিয়ে কোথায় যাচ্ছে? গাড়ি মিল যাচ্ছে কোন মিল? বর্তমানে। আর আপনি কি এখানে চাষিরা যে অভিযোগ করছে যে আপনি যে ওজন কাটা মেরে দিচ্ছেন, দেখুক আমার গাড়ি টিয়ার করুক। আমি এখানে ধান নিয়েছি 26 কোল্ডে 37, আর একজন নিয়েছি 15 কোল্ডে, আর একজন নিচ্ছিলাম কাটা করছিলাম, তখন বলছে ধান 10 কেজি বেশি আছে, কাটা করো না, অন্য কম্পিউটারে দেখবো। তাহলে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, টিয়ার করুক, ধান বেশি হয়েছে, তা চোর আমাকে পরীক্ষা করুক যে ধান চুরি করেছে লেবাররা। আমাকে ফোন কেড়ে নিয়েছিল। আমি অনেক গ্রামে বলছি বুথ সভাপতিদের যে আমি ডাকলাম যে আমার ছেলেগুলোকে মারধর করবে আর করছে, আমাকে মেরেছে, আমার কথা বলতে দিচ্ছে না, কোনো কথাই বলছে না। যে তুমি ধান কেটে ভরে দিচ্ছ বস্তাতে, তাহলে ধানটা বেশি হবে, এক দামা ধান ভরে দিলে 10 কেজি বেশি হবে। ওই কি নাম জানি না, চাষি মারলো, ওই মাল দিকে থেকে এসে। হ্যাঁ আটকে রেখেছে, ক্লাবে আটকে রেখেছে। হ্যাঁ ধান রাজু সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। বন্দে মাতরম গীতের 150 বছর পূর্তি উপলক্ষে সিউড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করল হিন্দু সুরক্ষা ও অধিকার সংগঠন। 19 জুন শুক্রবার সকালে সিউড়ির ইরিগেশন কলোনির ময়দানে কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্দে মাতরমের 150 বছরকে স্মরণীয় করে তুলতে আগামী 15ই আগস্ট পর্যন্ত মোট 150টি বৃক্ষজাতীয় চারাগাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেই কর্মসূচির প্রথম পর্যায় হিসেবে এদিন বৃক্ষরোপণের মাধ্যমে উদ্যোগের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরিবেশ সংরক্ষণ, সবুজায়নের গুরুত্ব এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা শিবাজী প্রসাদ মণ্ডল জানান, বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে আগামী দিনে সিউড়ি শহরের বিভিন্ন এলাকায় আরও বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হবে। এদিন তিনি আরও জানান, আজকে হিন্দু সুরক্ষা অধিকার এই সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ 150টি গাছ লাগানো হচ্ছে 150 বছর উপলক্ষে। কিসের 150 বছর? বন্দে মাতরম এই যে জাতীয় স্তোত্র, তার রচনা এটা 150 বছর চলছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গান আজ থেকে 150 বছর আগে রচনা করেছিলেন, যেটা স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষকে প্রেরণা দিয়েছে, শক্তি জুগিয়েছে। সেই বন্দে মাতরম রচনার 150 বছর পূর্তি উপলক্ষে আজকে 150টি বৃক্ষ রোপণ করা হলো এবং সারা বছর ধরে এই বৃক্ষ যাতে সংরক্ষণ থাকে। পরিবেশের সংরক্ষণ আজ খুবই দরকার। আজকে যেভাবে পরিবেশ নিয়ে গোটা পৃথিবী চিন্তিত, তো বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা এত উদযাপন করলাম। হিন্দু সুরক্ষা অধিকার সংগঠন সিউড়ির সব যুবকদেরই আছে যারা রাষ্ট্রবাদী, হিন্দুত্ববাদী, সেই সংগঠনের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠান ছিল। আগামী দিনে এই সংগঠন বিভিন্ন ধরনের সেবামূলক কাজ, কখনো ব্লাড ডোনেশন, কখনো ছেলেদের মধ্যে নেশা মুক্তি, একটা বড় সমস্যা আজকে এই সমাজে, যে যুবকদের মধ্যে নেশা বাড়ছে, সেই নেশা মুক্তি এবং ছেলেদের মধ্যে যাতে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে, সমাজ সেবা তাদের মধ্যে যাতে এই বোধ জাগে যে মানুষের সেবা করতে হবে, পরোপকারী জীবন। তো সেবামূলক অনেক কর্মসূচি আছে। 15ই আগস্টের পরিকল্পনা আছে, সেখানে পদযাত্রা, তেরাঙ্গা যাত্রা, এরকম অনেক পরিকল্পনা সারা বছর ধরে এদের আছে। তো আজকে বৃক্ষরোপণ ছিল। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। 19 জুন শুক্রবার মোরারই সাব রেজিস্ট্রি অফিসে ডিড রাইটার ও উকিলরা কর্মবিরতি পালন করেন। এদিন কোনো দলিল তারা রেজিস্ট্রি অফিসে সাবমিট করছেন না, কারণ সাব রেজিস্ট্রার সাহেব কোয়ারি বা ভ্যালুয়েশন সার্টিফিকেট দিতে দেরি করছে। শুধু তাই নয়, তাদের আরও গুরুতর অভিযোগ, সাব রেজিস্ট্রারকে কিছু বললে রাইটারদের অকথ্য ভাষায় কথা বলছে, এমনকি অসুস্থ ব্যক্তি থাকলেও প্রায়োরিটি দিচ্ছেন না। তাই এদিন মোরারই সাব রেজিস্ট্রি অফিসে ডিড রাইটার ও উকিলরা কর্মবিরতি পালন করেন। এদিন তাদের পক্ষ থেকে জানানো হয়, পেন ডাউন আমরা সকালবেলায় আসছি, 7টা সাড়ে 7টার সময় এসে লাইন দিচ্ছি। কোয়ারির তো হ্যাকেল আছে, তারপরে লাইন দেওয়ার পরে সাহেব আসছেন, এসে নিজের ইচ্ছা মতো কোয়ারি ছাড়ছেন কি ছাড়েন না বুঝতে পারছেন। বাইস্কোপের মতো সাহেবকে দেখতে হচ্ছে, জানলা দিয়ে ঢুকতে দেয় না। তারপরে 11টার পরে উনি দাখিল শুরু করছেন, সে বিভীষিকাময় ব্যাপার। তারপরে বেলা 11টার পর থেকে শুরু হলো দাখিল হওয়া পর যতগুলি ছাড়তে লাগলেন, সে আবার বেলা উঠে। এই টাইমের মধ্যে, ওই ভিড়ের মধ্যে আমরা নাজেহাল হচ্ছি। আর প্রতিদিন রাত 9টা পর্যন্ত ফটো তোলা বা অন্য কিছু পয়সা ছাড়া কোনো ঘন্টা দাঁড়িয়ে থাকবে। এর প্রতিবাদটা কতদিন চলবে? যতদিন না দাবি মিটছে। আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম। কি পদে? মোরারই থেকে দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV। দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের অধীনে থাকা রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর আনন্দধারা পশ্চিমবঙ্গ রাজ্য মিশনের আওতাধীন জেলার প্রত্যন্ত গ্রামের মহিলারা কাজ করে থাকেন। 19 জুন শুক্রবার সিউড়িতে আনন্দধারা জেলা অফিসের সামনে একত্রিত হন এবং লিখিত স্মারকলিপি জমা দেন। তার একাধিক দাবি দেওয়া নিয়ে আনন্দধারা জেলা অফিসের জেলার বিভিন্ন প্রান্তে থাকা মহিলা কর্মীরা আসেন তাদের দাবি দেওয়া জানাতে। তাদের মূল দাবি, আমরা 3 বছর থেকে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা NRLM আনন্দধারার যে বিভিন্ন ধরনের প্রকল্প আছে জেলার মধ্যে, সেখানে 24 ঘন্টায় কাজ করি। প্রথম বছর আমরা কোনো টাকা পয়সা পাইনি, দ্বিতীয় বছর থেকে হয়তো কিছু টাকা পয়সা পেয়েছি, কিন্তু বর্তমান বাজার মূল্যে আমাদের সংসার চলে না। তাই আমাদের দাবি, চাকরির ক্ষেত্রে স্থায়ীকরণ করতে হবে, ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে, আমাদের পরিচয়পত্র দিতে হবে, সাম্মানিক বছরে 10 থেকে 15,000 টাকা দেওয়া যাবে না।
এদিন এক মহিলা কর্মী রিঙ্কি হাটি জানান, আমরা বীরভূম জেলার অন্তর্গত সকল আইটিসিআরপি বৃন্দ এখানে একত্রিত হয়েছি। আমরা বিগত 3 বছর ধরে NRLM যে আমাদের আনন্দধারার প্রকল্প আছে সেই প্রকল্পের অন্তর্গত লোকস যে অ্যাপ, সেই লোকস অ্যাপের মাধ্যমে আমরা কাজ করে চলেছি। আমরা এখানে বীরভূম জেলার প্রত্যন্ত গ্রামের ছোট্ট ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছি। প্রত্যেকটা গ্রামের এক একটা করে মহিলা, তাদের যে সকল গ্রামের মহিলারা আছেন সেই দরিদ্র মহিলাদের বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি। এটি সেন্ট্রালের একটি প্রকল্প, যেটি লোকস অ্যাপসের মাধ্যমে সেই দিদিদের, মানে গ্রামের যে দিদিরা, তাদের যে SHG মানে যে স্বনির্ভর গোষ্ঠী আছে, সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ডেটা, বিভিন্ন ধরনের তথ্য আমরা তুলে থাকি। তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসও আমরা তুলে থাকি এবং তাদের বিভিন্ন 6 মাসের থেকে 1 বছর 2 বছর তারা কি ধরনের কাজ করেন, তাদের কি ইনকাম, তাদের টয়লেট, ঘরবাড়ি কি আছে, বিভিন্ন ধরনের সার্ভে, এগুলো সমস্ত কাজ আমরা করে থাকি। তার বিনিময়ে আমরা বিগত 3 বছর ধরে এই কাজটি করে চলেছি, কিন্তু আমাদের কোনো বেতন নেই। আমরা সারা বছর কাজ করে মেম্বার পিছু 20 টাকা 30 টাকা করে সারা বছরে আমরা 15 থেকে 20 হাজার টাকা পেয়েছি। প্রথম বছর আমরা কোনো টাকা পাইনি। এই 3 বছরের মধ্যে টোটাল 2 বছরে হয়তো আমরা 20,000 কি 25,000 টাকা পেয়েছি। তাও অনেক আইটিসিআরপি সেটাও পাইনি। এই আমরা আইটিসিআরপিরা তাই আজকে একত্রিত হয়েছি। নতুন সরকারের কাছে আমাদের এটা বিনীত নিবেদন এই যে, আমরা যে মহিলারা কাজ করছি সেই মহিলারা আমরা ইন্টারনেটের কাজ করি, আমরা প্রত্যেক মাসে 300 টাকা করে রিচার্জের জন্য খরচা করি। কিন্তু আমরা যেহেতু দারিদ্র মহিলা, আমাদের কিন্তু প্রয়োজন ছিল না যে আমাদেরও মোবাইলে ব্যালেন্স ভরতে হবে। আমরা আমাদের হাজবেন্ডদের বা ফ্যামিলিগত একটা মোবাইল হলেই আমাদের কাজ চলে যেত। কিন্তু আমরা কিন্তু যেহেতু অনলাইনে কাজটা করি, আমাদের সবসময় অনলাইন থাকতে হয়। কোনো কারণে যা নির্দেশ এসছে, হয়তো পোর্টাল দিনে চলেনি, রাতে চলেছে, আমরা সেই কাজ করে দিয়েছি। হয়তো বিভিন্ন ধরনের প্রবলেম এসছে, ওটিপি আমাদের মানুষের কাছ থেকে নিতে হয়েছে, ব্যাংকের ডিটেলস নিতে হয়েছে। আপনারা জানেন এটা কত গুরুত্বপূর্ণ কাজ, যেটা কিন্তু আমরা করেছি। তাদের কাছ থেকে ওটিপি নিয়েছি, তাদের ব্যাংক ডিটেলস নিয়েছি এবং সেগুলো পোর্টালের মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রে চলে গেছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ কাজ করা সত্ত্বেও আমাদের কোনো কিন্তু সামাজিক পরিচয়পত্র বা আমরা যে কাজ করি সেই কর্মী হিসাবে আমাদের কোনো পরিচয়পত্র নেই। এবার আপনারাই বলুন, তাহলে আমাদেরকে কি তারা তাদের ব্যাংকের ডিটেলস, এত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেবে? তারা কি আমাদেরকে ওটিপি দেবেন? দেবেন না তো। তাই আমাদের এটা দাবি বা বড়দের বা কর্তৃপক্ষদের কাছে এটা অনুরোধ, এই যে আমাদের বেতনের ব্যবস্থা করা হোক, আমাদের স্থায়িত্বকরণ করা হোক এবং আমাদের প্রত্যেক মাসে যে ইন্টারনেট বিল আছে 300 টাকা, সেটা দেওয়া হোক। অনেক সময় আমরা টিএতে সই করেও টিএ পাই না, আমাদেরকে ব্লকে ডাকলে ব্লকে আসি, সিউড়ি আসি, তাই আমাদের টিএর ব্যবস্থা করা হোক এবং আমাদের যে বকেয়া টাকা কিছু কারোর বাকি আছে সেগুলোও দেওয়া হোক এবং অবশ্যই আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ করি তার জন্য কিন্তু আমাদের একটা পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড দেওয়া হোক। তা নাহলে এই যে এত ডিটেলস, সেটা কিন্তু আমরা কারোর কাছে গেলে সেটা তারা কেনই বা আমাদেরকে দেবে। তাই আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে, আমরা 3 বছর প্রচুর পরিশ্রম করেছি, গ্রামে গ্রামে ঘুরেছি, প্রত্যেকটা গ্রামের নকশা প্রত্যেকটা আইটিসিআরপি করে দেবে। প্রত্যেকটা আইটিসিআরপি বলে দেবে কোন পাড়ায় কোন মহিলার কি আছে কি নেই, তারা কিভাবে দিনপাত করে, কোন মহিলাটার কটা ছাগল আছে, না তিনি কি ধরনের ব্যবসা করেন, প্রত্যেকটা মহিলা তার গ্রামের মহিলাদের ডিটেলস বলে দেবে। কারণ এই 3টে বছর ধরে তারা পাড়ায় পাড়ায় ঘুরে তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা, তাদের মানে এডুকেশন সমস্ত কিছু আমরা কিন্তু তুলেছি। আমরা জানি কে কতদূর পড়াশোনা করেছে, কি কাজের সাথে যুক্ত, কিভাবে তারা দিনপাত করে। তাই আমরা কিন্তু বিগত 3 বছর ধরে কাজ করেও শুধুমাত্র হতাশাই পেয়েছি। তাই আমরা আজকে পিডি স্যারের কাছে এসেছি, উনি আমাদের সম্মানীয়, ওনাকে আমরা আমাদের বক্তব্যটি জানাতে চাই। অবশ্যই এবং অবশ্যই আমাদের কিন্তু বেতনের ব্যবস্থা করা হোক এবং নতুন সরকারের কাছেও আমরা আশা রাখছি, মহিলারা যে মহিলাদের জন্যই তো এত কিছু করা হচ্ছে, ভাড়া ফ্রি অনেক কিছু করা হচ্ছে, কিন্তু যারা পরিশ্রম করে রেখেছে, যে মাসে হয়তো আমরা কোনো টাকা পাইনি, অথচ সে মাসে আমাদের পকেট থেকে 500 কি 1000 টাকা চলে গেছে। কোনো পাশের গ্রামে দল তুলতে যাওয়া হোক, কি পাশের গ্রামে ব্লকে ডেকেছে, কোনো সময় আমরা এসছি, বিভিন্ন কাজে আমরা করেছি, কিন্তু
হয়তো টিএ হিসাবে আমরা সেই টাকা পাইনি বা কোনো বেতনও পাইনি, কোনো মাসে কোনো বেতন পাইনি, শুধু কাজের বিনিময়ে কিঞ্চিত কিছু টাকা পেয়েছি। সারা বছরে হয়তো আমরা 10, 12, 15 এইভাবে বিভিন্ন জন বিভিন্ন টাকা পেয়েছি। তাই আমাদের এটা রিকোয়েস্ট যে আমাদের বেতনের ব্যবস্থা করা হোক, আমাদের স্থায়িত্বকরণ করা হোক এবং অবশ্যই আমাদেরকে পরিচয়পত্র দেওয়া হোক, কর্মচারী রূপে আমাদের যে নিয়োগপত্র সেটাও দেওয়া হোক। কারণ আমরা কিন্তু কেন্দ্র সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করি। এই পোর্টালে যেগুলো ফ্ল্যাশ হয় সেগুলো কিন্তু আমরাই পায়ে হেঁটে ঘুরে ঘুরে এইভাবেই কিন্তু আদায় করি। ঠিক আছে, ঝড় জল মাথায় রেখে আমরা 24 ঘন্টা অন ডিউটি। আমরা দেখুন, আমরা তো দারিদ্র, আমাদেরকে কোথাও না কোথাও কাজ করেই খেতে হবে। আমরা সাধারণ মানুষ, তো যাই হোক, তো সেই জন্য আমরা হয়তো অন্য কোথাও কাজ করলে সেখান থেকে হয়তো আমরা কিছু না কিছু বেতন পেতাম, যে কোনো বেসরকারি জায়গায় আমরা কিছু না কিছু বেতন পেতাম। কিন্তু আমরা যে এখান থেকে যুক্ত আছি, আমাদেরকে কি বলা হয় না আমাদের কোনো বেতন নেই, অথচ আমাদেরকে বলছে এই কাজটা তুলে দিতে হবে, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তুলে দিচ্ছি। তাহলে আমরা কিন্তু 24 ঘন্টা অন ডিউটি থাকছি, যখন যা নির্দেশ দিচ্ছে আমরা তাই করে দিচ্ছি। তাহলে আমাদেরও তো একটা বেতনের ব্যবস্থা অবশ্যই করা উচিত। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।